পছন্দ করেই হয়, কিন্তু সুখী দাম্পত্য হয় কি? পছন্দের সঙ্গে বোঝাপড়াই দিতে পারে চিরকালীন সুখী দাম্পত্য। সুখী দাম্পত্যের জন্য এখনই লগ ইন করুন mysoulmate.co.in বা ডাউনলোড করুন মাই সোলমেট ম্যাট্রিমনি অ্যাপ। নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার অবশ্যই অনুষ্ঠান সর্ববিষয়ে জ্যোতিষ এবং সর্ববিষয়ে জ্যোতিষ নিয়ে আবারও আপনাদের সামনে সরাসরি চলে আসা। এবং এই অনুষ্ঠানে বারবার করেই বলা যে ফিরে দেখার শেষ নেই, কারণ কত যে ফিরে দেখব এই অনুষ্ঠান থেকেই আগাম প্রেডিকশন এবং তার পরবর্তীকালে সেগুলো ঘটতে থাকা। ওই জন্যই ফিরে দেখার একটা পর্বই আমরা তৈরি করেছি এই অনুষ্ঠানে, অবশ্যই আমাদের এই সর্ববিষয় জ্যোতিষ অনুষ্ঠানে। সঙ্গে অবশ্যই রয়েছেন কৌশিক ডি কাশ্যপ। অনেক অনেক স্বাগত দাদাকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। নমস্কার সকলকে, আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, বড়দের আমার শ্রদ্ধা এবং প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আমরা তো বারবার বলি ফিরে আমাদের দেখতে হয়, আর ওই পাশ থেকে দর্শক মণ্ডলী অ্যাকচুয়ালি বলে দেখি নাই ফিরে। তার কারণ হচ্ছে তারা সামনে দেখতে চায়, কি দেখতে চায় তাও জানে না, কিন্তু দেখতে চায়। যাই হোক, আজকে একটু একদম নিখাত জ্যোতিষশাস্ত্র সম্পর্কীয় আলোচনাই করুন। আপনারা ফোন টোন করুন, ফোন টোনে অনেক কথা বলবো। বেশ বাইরে জোরে জোরে বৃষ্টি পড়ছে, সুন্দর ওয়েদার হয়ে গেছে। আপনারা ফোন করুন, নিশ্চয়ই কথা বলবো। ব্যক্তিগত জীবনের বেশি সুযোগ আপনাদের আমি দিতে পারি না, তার জন্য ক্ষমা প্রার্থী, ক্ষমা করবেন। জ্যোতিষশাস্ত্র নির্ভর আলাপ আলোচনা, জ্যোতিষশাস্ত্র নির্ভর, কিন্তু হ্যাঁ ঠাকুর পুজো না, এটা আগে ডিক্লারেশন দিয়ে দিলাম। সাধারণভাবে ডিটেল একটু আলাপ আলোচনা খানিকটা করেছি, একটা গ্রহ সবে করেছি, শাম্ভবী অ্যাস্ট্রোয় পাবেন। আগের দিনই বলছিলাম অনেক এপিসোড করে রেখেছি, সবে স্বাধীনতা দিবসের এপিসোড গেছে শাম্ভবী অ্যাস্ট্রোয়, সিটিভিএনও গতদিন আমরা করেছি। সেখানে অনেকগুলো অনুষ্ঠান করা আছে, তার মধ্যে এই টপিকটাও আছে যে সাধারণভাবে আমরা একটা জন্ম ছক দেখলে সব থেকে বেশি উল্লসিত হই। আমি হই না সর্বদা, হওয়ার একটা প্রবণতা আমাদের সকলের আছে যারা জ্যোতিষশাস্ত্র ভালোবাসি, যে গ্রহরা তুঙ্গ থাকলে আমার ফাটাফাটি জীবনের সব কিছু পেয়েছি, এরকম একটা মন মানসিকতা আমাদের মধ্যে আসে। গ্রহরা তুঙ্গস্থ এবং গ্রহরা নিচস্থ, খুব কমন শোনা একটা কথা। ফার্স্ট কথা হচ্ছে গ্রহরা তুঙ্গস্থ এবং গ্রহরা নিচস্থ, এই অবস্থাটা কি? জ্যোতিষ অ্যাঙ্গেলে গাণিতিক ফর্মুলায় আমি অবস্থাটার কথা বলছি না, ওটা তো জানেন আপনারা। শুনতে 25 বছর ধরে যদি সিটিভিএনের পর্দায় জ্যোতিষশাস্ত্রীরা বসে আমরা এইটুকুনি না আপনাদের শেখাতে পারি যে গ্রহদের তুঙ্গস্থ ঘর কোনটা, নিচস্থ ঘর কোনটা, তাহলে আমরা ব্যর্থ বলা ভালো। অতএব ধরে নিচ্ছি আপনারা জানেন কোন গ্রহ কোন ঘরে তুঙ্গস্থ হয়, কোন ঘরে নিচস্থ হয়। তুঙ্গস্থ এবং নিচস্থ বিষয়টা আপনাদের শোনা, কিন্তু দর্শনটা কখনো শুনেছেন কিনা আমি জানি না। তুঙ্গস্থ গ্রহ মিন্স কি, তার দর্শনটা কি অ্যাকচুয়ালি? কোনো গ্রহ তুঙ্গস্থ থাকা হচ্ছে সে মোস্ট প্লিজার পয়েন্টে আছে, সব থেকে আরামদায়ক সুখস্থান বলা যায়, সে তার একদম টপ লেভেল অবস্থায় আছে। আর ঠিক তার উল্টো দিকে সেই গ্রহটি যখন নিচস্থ ঘরে আছে, তার সে তার সর্বাপেক্ষা দুরবস্থায় আছে। এটা হচ্ছে সিম্পল দর্শন, এটাই আমরা সাধারণভাবে অ্যানালিসিস করি। কিন্তু এবার জ্যোতিষশাস্ত্রের মূলত তো ব্যবহার মানুষের জন্য, সেটা চর্বিত চর্বণ করছি না, কেন মানুষের জন্য, গরু ছাগল ভেড়ার জন্য নয়। তা মানুষের জন্য যখন এই গ্রহদের ইফেক্ট আমাদের এই জোডিয়াক সিস্টেমে, যেটা জ্যোতিষশাস্ত্র আমাদের 6500 বছর আগে বলে গেছে, মহর্ষিরা জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে বলে গেছে, তা সেখানে তুঙ্গস্থ গ্রহ নিচস্থ গ্রহের তারা ব্যাখ্যা দিয়ে গেছে, আমরাও সেটা পড়েছি, জেনেছি এবং তাকে ব্যবহারও আমরা করি। তুঙ্গস্থ গ্রহ মোস্ট প্লিজার পয়েন্টে যখন কোনো গ্রহ থাকে তাকে বলি আমরা তুঙ্গস্থান, আর সব থেকে খারাপ অবস্থায় যখন কোনো গ্রহ থাকে তাকে আমরা বলি তার নিচস্থ অবস্থান। এটা বেসিক প্রিন্সিপাল। এবার যদি আমরা নিচস্থ আর তুঙ্গস্থ এই যে দুটো গ্রহের অবস্থা, এটাকে যদি আমরা দর্শনটাকে দিয়ে ভাবি, তাহলে একটা গ্রহ তুঙ্গস্থ আছে যখন,
সে সব থেকে সুখী অবস্থায় আছে এবং তুঙ্গস্থ, কথাটার মধ্যেই দেখুন ওপরে সেই ভাবটা আছে। মানে তুঙ্গ মানে কি? টপ, একদম তার টপ অবস্থায় আছে। আর গ্রহ যখন নিচস্থ অবস্থায় আছে সে একদম বটমে আছে। এবার একটা মানুষ টপ অবস্থায় আছে, সেই টপ অবস্থা থেকে সেই মানুষটার কোন অবস্থায় যাবেন? কারণ তিনি তো টপ অবস্থাটাকে পেয়ে গেছেন, তা টপের আর কত টপ হবে? কথাটাই তো টপ, তার আর ওপরে যাওয়ার জায়গা নেই। ওপরে মানে আমি চোখে তুলসী পাতা দেওয়া ওপরের কথা বলছি না, মানে উপরের কথা বলছি, টপের টপ। এবার টপ অবস্থাতেই তো সে আছে, তুঙ্গস্থ গ্রহ, সে কি করে ওপরে যাবে? পক্ষান্তরে যখনই সেই গ্রহটা তার উল্টো দিকের ঘরে নিচস্থ অবস্থায় আছে, ক্ষীণজীবী অবস্থায়, একদম বটমে আছে, মানে মাটিতে, মাটিতে মিন্স একদম বেসে আছে, তখন সেই মানুষটাকে ওই বেশে গড়াগড়ি খাবে? মানে ওই গ্রহটা বেশে গড়াগড়ি খাবে? না, খাবে না। ওই গ্রহটাই যখন নিচস্থ অবস্থায় আছে, বটমে আছে, তার মধ্যের যে কারকতা আছে সেটা যদি পজিটিভলি এফেক্ট করে তাহলে সেই গ্রহটি থাকবে বটম থেকে ক্রমাগত লিফট হতে, মানে উঠতে, এবং তার কর্মর দ্বারা, মানে গ্রহ তার কারকতা মানুষকেই দেবে, আপনাকে আমাকেই দেবে, সেই কারকতা দিয়ে ওই নিচস্থ গ্রহটি, আমি খারাপ অবস্থায় আছি, এই ধরনের কর্মকর, এই ধরনের ভাবনাভাব, এই ধরনের পথে এগিয়ে চল, এই যে অনুভূতিটা, এই যে ভাইবসটা আপনার আমার মধ্যে দেবে, সেখান থেকে ওই বটম অবস্থা থেকে একদম তলদেশ থেকে আস্তে 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 গ্রহ তো উঠছে না, গ্রহ আপনাকে আমাকে ওঠাচ্ছে। কারণ ওই বেসে থাকা গ্রহটা, নিচস্থ গ্রহটা, তার মধ্যে পোটেনশিয়ালিটি আছে, চাহিদা আছে, খিদে আছে ওঠার। আর সেম গ্রহটা যখন উল্টো দিকের ঘরে তুঙ্গ অবস্থায় আছে, সে কিন্তু টপে বসেই আছে। তার একটাই কাজ হতে পারে, সে নামতে পারে, আর ওঠার জায়গা নেই। তার মানে সে একটা তৃপ্ত অবস্থায় বসে আছে, মানে অ্যাকচুয়ালি কাজ কারবার নাই। সুখী গৃহকোণে আমি সুখী, তার মানে অলস, তার মানে অ্যাকচুয়াল পোটেনশিয়ালিটি আছে কিন্তু তার প্রকাশ নেই। তার কারণ তার কর্ম করলে তো ফল পাবে, ফল পেয়ে সে টপের কোন টপে যাবে? আর যাবে না। আমরা তুঙ্গস্থ গ্রহ দেখলে আহ্লাদিত হই। আজ অবধি জ্যোতিষশাস্ত্রের বিভিন্ন বিদগ্ধ জ্যোতিষমণ্ডলীও বলেন, আমিও নিজে অবজার্ভ করে দেখেছি, হাজার হাজার সফল মানুষের জন্মছক ঘেটে দেখেছি, কারুর জন্মছকে, এই নিয়ে অনুষ্ঠান সিটি অলরেডি সম্ভবী অ্যাস্ট্রো করা আছে, সেখানে ডিটেল পাবেন। একটি গ্রহকে নিয়েও আলাপ আলোচনা করা আছে, আস্তে আস্তে সব গ্রহ নিয়ে আলোচনা করব ওখানে, নিচস্থ সব গ্রহ নিয়ে একটা দিয়ে শুরু করেছি, বেসটা বলা আছে। কোনো সফল মানুষের জন্মছকে সর্বদা গ্রহ তুঙ্গ অবস্থায় আছেন বা নিজের ঘরে বসে আছেন, সেই মানুষটা জীবনে চরম সফল হয়েছেন? অসম্ভব, অসম্ভব। সুতরাং আপনার আমার জন্মছকে একটা, দুটো, তিনটে তুঙ্গ গ্রহ আছে বা সক্ষেত্রস্থ গ্রহ আছে, এইটা দেখে যদি আপনি আমি ভাবি যে আপনার আমার জীবন জিঙ্গালালা হবে, হবে না। তার কারণ গ্রহরা, আমরা নিজেদের বাড়িতে থাকলে কি থাকি? হ্যাপি। নিজের বাড়িতে থাকলে আমরা হ্যাপি থাকি, সাবলীল থাকি। কর্মের খুব প্রয়োজন হয়, ঘরকন্যার কর্ম আমি বলছি না, ইন জেনারেল প্রোডাক্টিভ কর্মের খুব প্রয়োজন হয়, হয় না তো? সেই জন্য তো ঘরে আছি। আমরা কাজ করতে লোকে কি বলে, বাবা বেরো না, তুই একটু কাজ বাজে যা না, কেন সারাদিন ঘরে বসে আছিস? নর্মাল কথা দিদি, একদম বলেন তো বাড়ির বড় গুরুজনেরা, বড়রা। তার মানে কি, ঘরে বসে প্রোডাক্টিভ কর্ম হয় না, তার জন্য বেরোতে হয়। সেখানে গিয়েও কর্ম হলে সেখানে কিছু ফেরে, ফলাফল আসে সদর্থক, যদি আমি প্রোডাক্টিভ কর্ম করতে পারি। কিন্তু ঘরে বসে হয়? হয় না। আর যদি সোনার চামচ মুখে নিয়ে আপনি আমি জন্মাই, মানে টপে জন্মেছি, মানে তুঙ্গস্থ গ্রহ, আপনার আমার কাজ করতে ইচ্ছা করবে? সোনার চামচই তো মুখে নিয়ে জন্মেছি, এরপরে কি পাবো? আর
হীরের চামচ, পান্নার চামচ, প্ল্যাটিনামের চামচ, ব্যাপারটা অলমোস্ট সমান। যাহা গোল্ড, প্ল্যাটিনাম, হীরা, পান্না, জহরত তো একই কেস, সবই মহামূল্যবান। তা সোনার চামচ নিয়েই তো জন্মেছি, আর কি কর্ম করব পাওয়ার, আর কোথায় উঠবো, জায়গা থাকে না। যার ফলে যখনই ম্যাক্সিমাম গ্রহ, 2-3টে গ্রহ দেখলেন আপনার চোখে তুঙ্গস্থ বা স্বক্ষেত্রস্থ, ভাবলেন ফাটাফাটি কেস হবে। বিশেষ করে তুঙ্গস্থ গ্রহ থাকলে আমি বলছি আমি ফেটে যাব। জীবন জন্মেছি, গত জীবনে ওই যে গ্রহগুলো তুঙ্গ, ওই সম্পর্কিত দুর্ধর্ষ কাজ করেছিলাম, তাই ইহজীবনের ব্যালেন্স শিটে ওই গ্রহগুলো তুঙ্গস্থ। তারা আমার কাজে খুশি হয়েছিল গত জীবনে, এই জীবনে তুঙ্গস্থ। তারা একদম রিল্যাক্টেন্ট অবস্থায় আছে, তারা খুব সুখী, আপনাকে ডিস্টার্ব করবে না, কিন্তু আপনাকে পাওয়াবে না কিছু। শুনে অবাক মনে হলো, ইহা সত্য। নিজেদের হরস্কোপ খুলে, বিদগ্ধ মানুষদের হরস্কোপ খুলে, নেট বাবা জীবনে অনেক কিছু পাওয়া যায়। সব জন্মছক সবার ঠিক না, ফুল কিন্তু পাওয়া যায়। কোনো গ্রহ অন্তত 2টো তুঙ্গ কিংবা স্বক্ষেত্রস্থ বা তুঙ্গ স্বক্ষেত্রস্থ মেশানো গ্রহ, মিনিমাম 2 বা তার অধিক যদি থাকে, তার সঙ্গে যদি মিনিমাম একটা গ্রহ নিচস্থ না থাকে, সেই মানুষ কোনোদিনও বিল গেটস, নরেন্দ্র মোদী হবে না। কেন দুজনের কথা বললাম? বিল গেটসের জন্মছকে রবি নিচস্থ, 28 অক্টোবর জন্মেছেন, কার্তিক মাসে জন্ম, রবি নিচস্থ, তুঙ্গস্থ শনি, স্বক্ষেত্রস্থ শুক্র একসাথে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জন্মছকে আপনারা যেটা নেটে দেখেন, বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশির হরস্কোপ, ভুল ওটা। বলেই দিই আজকে, ফার্স্ট এভার, এখনও সম্ভবী অ্যাস্ট্রয় করিনি, করবো আমি প্রধানমন্ত্রীজির অ্যাকচুয়াল জন্মছক নিয়ে অ্যানালিসিস একদিন, সম্ভবী অ্যাস্ট্রয় আমার ইচ্ছা আছে। প্রধানমন্ত্রীজির অ্যাকচুয়াল লগ্ন হচ্ছে তুলা লগ্ন, বৃশ্চিক রাশি, চন্দ্রমা নিচস্থতার। চন্দ্রমা মনুষ্যজাত, মন মস্তিষ্কের কারণ। ওনার মন মস্তিষ্ক দেখলে মনে হয় উনি ডিস্টার্বড মন মস্তিষ্কে। চন্দ্রমা মায়ের কারক, বাবাকে কবে হারিয়েছেন আর মাকে সেই দিন মাত্র হারালেন। চন্দ্রমা নিচস্থ। যারা জ্যোতিষ ভালোবাসেন তাদের উদ্দেশ্যে বললাম, যারা কৈশিকী অমাবস্যার জন্য কুপন কাটিয়ে লাইন দিয়েছেন তাদের জন্য বলছি না। যারা নিজেদের জীবনকে জ্যোতিষ শাস্ত্রকে সঠিক ব্যবহার করে, যা আপনার জন্মছকে আপনি আমি মাতৃগর্ভ থেকে বেরোনোর সময় পেয়ে গেছি, ওটা তো ফিক্সড, ওটা মা বাবা আপনাকে আমাকে দেননি। আমার গত জীবনের কর্মফলের যে ব্যালেন্স শিটটা, ক্লোজিং ব্যালেন্স শিট ছিল, ওটাই ইহজীবনে ওপেনিং ব্যালেন্স শিট। অর্থাৎ ওটা আমার কর্মফলের খাতা বর্তমান জীবনে। এবার আমি যে কর্ম করব ওই ব্যালেন্স শিটের ওপর দাঁড়িয়ে করব। সেখানে গ্রহ নিচস্থ হচ্ছে, গত জীবনে ওইগুলো খারাপ কর্ম করেছিলেন, তাই সেই গ্রহটা নিচস্থ। নরেন্দ্র মোদীজি গত জীবনে, তার মানে মা মূলত মহিলা, সেই সম্পর্কিত নিশ্চয়ই অনেক নেগেটিভ কর্ম জ্ঞাত অজ্ঞাত সারে উনি করেছিলেন, যার ফলে ইহজীবনে ওনার চন্দ্রমাটা নিচস্থ। আর ইহজীবনে উনি তার মা এবং প্রধানমন্ত্রী হওয়া সত্ত্বে সব থেকে বেশি যাদের প্রাধান্য দেন সেটা হচ্ছে মাতৃজাতি। তাহলে কি জ্যোতিষের হাত ধরে উনি নিজের জন্মছককে রেকটিফাই করছেন? আমি বলবো হ্যাঁ করছেন। জেনে না জেনে আমি জানি না, কারণ তার পরামর্শদাতার জ্যোতিষের টিমে তো আমি নেই, তিনি নেন কিনা তাও আমি জানি না। কিন্তু যে কর্মটা উনি বিইং এ মুখ্যমন্ত্রী, মূলত প্রধানমন্ত্রী করার চেষ্টা করছেন, সেটা তার জন্মছকে তুলা লগ্ন, বৃশ্চিক রাশি, নিচস্থ চন্দ্রের যে নেগেটিভ প্রভাব গত জীবনগুলোয় হয়তো করেছিলেন, যার ফলে ইহ জীবনে চন্দ্র নিচস্থ, সেই নেগেটিভ প্রভাবকে কাট করছে। জ্যোতিষশাস্ত্র এইভাবে কর্ম করতে দেখায়, জ্যোতিষশাস্ত্র এইভাবেই কর্ম করতে দেখায়। আগামী ডিসেম্বরেই বিধানসভা ভোট বিহারে, বিহারের বর্তমান মুখ্যমন্ত্রী নীতিশ কুমারজি, মিথুন লগ্ন, বৃশ্চিক রাশি, নিচস্থ চন্দ্র, 3বার কি করে মুখ্যমন্ত্রী হয়েছেন, রেলমন্ত্রী হয়েছেন 2বার। ভাবুন বাঙালি, ভাবুন। শোনা শোনা কথাটা মনে হলেও কথাটা কবির।
একটু ভাবার চেষ্টা করুন। খালি কৈশিকীয়ং অমাবস্যা, এরপরে মহালয়া, তারপরে দীপান্বিতা, তারপরে গণেশ চতুর্থী, তারপরে মা দুর্গা অকালে আসবেন। মহালয়ার আগের থেকে কাঁচি নিয়ে ফিতে কাটতে বেরিয়ে যাবেন মানুষেরা। পিতৃপক্ষে দেবীপক্ষের উন্মোচন হয়ে গেল, আমি যেহেতু কাঁচি নিয়ে বেরিয়েছি। না উহা ধর্ম, না জ্যোতিষশাস্ত্রের, আমরা যা করছি সেটা কর্ম। কেউ ফোনে এবার দাঁড়িয়ে আছেন, উনি মা দুর্গার ত্রিশূল দিয়ে আমাকে আর দিদিকে বধ করে দিতে পারেন। তাড়াতাড়ি হ্যালো করুন দিদি। হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি নাগের বাজার থেকে মিতু পাল বলছিলাম। নাগের বাজার, কার সম্বন্ধে জানবেন? আমি আমার মেয়ের সম্বন্ধে জানবো। মেয়ের দিদি। কি নাম দিদি? আমার মেয়ের নাম, আগে প্রথমে আপনার দুজনকে প্রণাম। হ্যাঁ প্রণাম হ্যাঁ, দিদি, প্রণাম। আপনাকেও। প্রণাম। হ্যাঁ, আচ্ছা একটা কথা বলবো। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ, সেটা বলুন হচ্ছে আমিও ছোটবেলা থেকে তো ওই অঞ্চলটা আপনারা যেখান থেকে আপনি এখন করছেন নাগের বাজার নাম শুনেছি। এই ইতিহাসটা আমার জানা নেই অ্যাকচুয়ালি কোন মানে সেই নাগেদের নামটা কি, যাদের নামে ওই বাজারটা হয়েছিল, জানেন আপনি? নাগের বাজার মানে তার মানে সুবর্ণা নাগ, কৌশিক নাগ, এদের পরিবারের ভিত্তিকভাবে নিশ্চয়ই জায়গাটার নাম হয়েছিল নাগেদের বাজার। আমার সেরকমই মনে হয়, কারণ শিকদার বাগান থাকলে এরকমই হয়, হ্যাঁ হ্যাঁ, তাই না? আমি এবার ওটা নিয়ে পিএইচডি করতে হবে। আচ্ছা, এটা জেনে আমাদের একদিন জ্যোতিষ জিজ্ঞাসা করার জন্য না, মানে আমার ভয়ঙ্কর খিদে সব জানার, সেই জন্য নাগের বাজার সার্চ করে মাথায় এলো আর কি। সেই জন্য আপনি যেহেতু ওই অঞ্চলের লোক তাই জিজ্ঞাসা করলাম। হ্যাঁ, এটা একটু খোঁজ করে জানাবেন তো আমাদের। আর দিদির তো সাংবাদিক, যদি খোঁজ করতে পারেন ইতিহাস, যদিও ইতিহাস পড়েন না এখনকার সাংবাদিকরা। ঠিক আছে। বলুন মেয়ের নাম কি? প্রযুক্তা পাল। কি পাল? হ্যাঁ, শোনা গেল, 12 এপ্রিল 2006। শোনা গেল না দিদি নামটা। প্রযুক্তা পাল, প্রযুক্তা। প্রযুক্তা, হ্যাঁ হ্যাঁ, প্রযুক্তা পাল। আচ্ছা প্রযুক্তা পাল, 12 এপ্রিল 2006। চাকরি বাকরি পেয়ে গেছে? না না, পড়ছে, এখনো পড়ছে? সকাল 9টা-11। সকাল 9টা-11। কি পড়ছে, ইঞ্জিনিয়ারিং না ডাক্তারি না ম্যানেজমেন্ট? ইঞ্জিনিয়ারিং, কলকাতায়। বেশ, কলকাতায় জন্ম, সকাল 9টা-11। কি বার ছিল প্রযুক্তার? কি বারে বুধবার। বুধবারে জন্ম ছিল, মিথুন লগ্ন এবং কন্যা রাশি দেখা যাচ্ছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড। বকরি, বৃহস্পতি তুলায় বসে আছে, বাদবাকি গ্রহরা সকলেই মার্গী, বুধ নিচস্থ, রাহু যুক্ত, রবি রাহু বুধ দশমে বসে আছে। হ্যাঁ বলুন, কি ওর সাবজেক্ট কি? ও দাদা বায়ো ইঞ্জিনিয়ারিং নিয়ে এখন পড়ছে। কি ইঞ্জিনিয়ারিং? বায়ো ইঞ্জিনিয়ারিং, বায়ো। ও বায়ো, বায়ো। বায়ো ইঞ্জিনিয়ারিং। আরে বাপরে, এরকম হঠাৎ একটা ইঞ্জিনিয়ারিং নিল কেন? ও অ্যাকচুয়ালি মেডিকেল নিয়ে পড়ার ইচ্ছে ছিল, তো মেডিকেল তো দেখছেনই এখন যা অবস্থা, সেজন্য না, মেডিকেলে ভাগ্যিস আপনার মেয়ের মেডিকেল হয়নি। আমি 12 এপ্রিল ধরে বলেছিলাম হয় ইঞ্জিনিয়ারিং নয় ডাক্তার, দুটোরই প্রবণতা 12 এপ্রিলে ছিল, এবং তারপরেও যে প্রবণতাটা ছিল সেটা ম্যানেজারের, সেই জন্য বলেছিলাম নাকি ম্যানেজমেন্ট। যাই হোক, এখনও গ্র্যাজুয়েশনই হয়নি, তারপরে তো দেখলাম মাত্র 21 বছর বয়স। তা যাই হোক, ওটা বিষয় না, বিষয়টা হচ্ছে ভাগ্যিস ডাক্তারিটা হয়নি আপনার মেয়ের, কারণ চন্দ্র কেতুযুক্ত 4th হাউসে ভাবের নাশ করছে ওই গ্রহণ দোষ। দশমে রবি বুধ রাহু একত্রিত, ডোনাল্ড ট্রাম্পের মতো রবি রাহু দশমে, দিক বলে বলিয়ান রবি বসে আছে রাহু যুক্ত হয়ে। ভালো লগ্নে মঙ্গলের এনার্জি এবং অ্যারিস সানশাইনে জন্ম, খালি ওকে ডাক্তার করাতে গিয়েছিল, ভাগ্যিস হয়নি। ভগবান যা করেন মঙ্গলের জন্য। হ্যাঁ, ইচ্ছা ছিল মেডিকেল লাইনে যাওয়ার খুব ইচ্ছে ছিল। না ইচ্ছা তো, সেই জন্যে এখন ওই বায়োটেকনোলজি না কি যেন বললেন, বায়ো ইঞ্জিনিয়ারিং। বায়ো ইঞ্জিনিয়ারিং। আচ্ছা, ওই বায়োটেকনোলজির পার্ট আর কি এটা। হ্যাঁ বুঝতে পেরেছি। বলুন কি জানার আছে বলুন। মানে ও এখন সেকেন্ড ইয়ারে পড়ে, ও ঠিক লাইন চুজ করেছে তো দাদা, মানে লাইন একদম ঠিক আছে, ওর ইচ্ছায় বায়ো হয়েছে। বায়ো দশমের দিক বলে বলিয়ান রবি আছে, লগ্নে মঙ্গল আছে, যারা বায়োর কারক। আর টেকনিক্যাল লাইনেই ওর পড়াশোনা হবে। মিথুন লগ্ন কন্যা রাশি, শুক্র ভাগ্যস্থানে বসে আছে, লগ্নে মঙ্গল বসে আছে, সেকেন্ড হাউসে শনি বসে আছে। সুতরাং বায়ো এবং টেকনিক্যালের কম্বিনেশনে পড়াশোনা করছে, একদম সঠিক। খালি যেটা চেষ্টা করতে হবে গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করে মাস্টার ডিগ্রি বা তার পরবর্তী ক্ষেত্রে আরও হায়ার এডুকেশন বিদেশে গিয়ে করতে হবে। মানে হায়ার এডুকেশন করবে না ও জব করবে? আমি বলছিলাম যে ভারতবর্ষে এই নিয়ে খুব বেশি জব কি ভালো আছে আমার জানা নেই, ঠিক আছে কি? হ্যাঁ
নেই সেটা তো নেই। তাহলে কি করবে? তাহলে মানে ওকে বাইরে ফরেনে মানে বিদেশে যেতে বলছেন? একদম বিদেশে ভালো হবে। এই Study কর্মটা study করে ফার্স্ট স্টাডি করতে, মাস্টার ডিগ্রি করতে বিদেশ যাওয়া, তার পরবর্তী ক্ষেত্রে আরও হায়ার স্টাডিজ করতে পারলে সেটাও বিদেশে করা, তারপরে গিয়ে ওখানে জব খুঁজে নেওয়া, এবং সারা জীবনের জন্য আপনাদের বাইরেও পাঠাই, কোথায় মানে ওর জন্য বেটার হবে? আগে এই সেকেন্ড ইয়ার সবে, সেকেন্ড, থার্ড, ফোর্থ এই 3টে ইয়ার ভালো করে পড়াশোনা করে ভালো মার্কস রেখে আগে গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করতে বলুন। থার্ড ইয়ার যখন শেষ হবে তারপরে টিভির পর্দায় এসে এত প্রশ্নের উত্তর তো হয় না, তখন যদি আপনার ইচ্ছা থাকে তখন আমার কোনো চেম্বারের দরজা খোলা থাকে অলওয়েজ সবার জন্য, বিশেষ করে শিক্ষিত ছেলে মেয়েদের জন্য আরও বেশি থাকে। কারণ যেখানে দাঁতের ডাক্তারি পড়তে গেলে হঠাৎ করে বলে ভর্তি নেওয়া হবে না, আজ অবধি জয়েন্টের রেজাল্ট বেরোলো না, উচ্চ মাধ্যমিকে ফর্ম ফিল আপ হয়ে গেছে, ছেলে মেয়েগুলো ভর্তি হতে পারছে না। আমি জানি না ঈশ্বরের কি ইচ্ছা পশ্চিমবঙ্গের জন্য, সেটা ঈশ্বর জানেন, আর বাদবাকি আপনি আমি একদম নিম্নচূম্ন মানুষ দিদি। কিন্তু আপনার মেয়ের জন্মছক পশ্চিমবঙ্গের এই অবস্থার জন্য বলছি না, চতুর্থ স্থানের গ্রহণ, দশমেও গ্রহণ, লগ্নপতি নিচস্থ, 4th 10th অ্যাক্সিস যখন একদম ড্যামেজ, দ্বাদশপতি পঞ্চমপতি শুক্র ভাগ্যস্থানে বসে আছে, এই হরোস্কোপটা মিনিমাম রাজ্যের বাইরে, ম্যাক্সিমাম দেশের বাইরে। কারণ আপনার মেয়ে যা সাবজেক্ট নিয়েছে এটা দেশের বাইরের জন্য ভালো সাবজেক্ট, যতই আমরা বিশ্বের চতুর্থ অর্থনীতি হই। এখনও অবধি ভারতবর্ষের সরকার এই ধরনের পড়াশোনার জন্য ইনফ্রাস্ট্রাকচার পুরোপুরি রেডি করতে পারেননি। হয়তো আমরা যখন 100 বছর স্বাধীনতায় যাব, আশা রাখি আমি নিশ্চয়ই হয়ে যাবে এগুলো, তখন আপনার মেয়ে আবার একটু বয়সকালে নেয়, তখন দেশে ফেরার কথা ভাববে। পশ্চিমবঙ্গের জীবনে হবে না, দেশের বাইরে সারা জীবন থাকতে পারে, যার ফলে ভাবনাটা এরকম চলুক। কোথায় ও অ্যাপ্লাই করবে হায়ার স্টাডিজের জন্য সেটা থার্ড ইয়ার যখন কমপ্লিট হবে, ফোর্থ ইয়ার শুরু হবে, অর্থাৎ 7th সেমিস্টার যখন চলবে, তখন পশ্চিমবঙ্গে যদি আমার জ্যোতিষ করে খাওয়ার মতো তখন সক্ষমতা থাকে, তখন আমাকে খুঁজে নেবেন, তখন আমি অবশ্যই বলে দেবো। কিন্তু আজকের চার্ট অনুযায়ী এটাই প্রবণতা, সেটাই বললাম। খালি ওর টেনশন অ্যাংজাইটি কমাতে হবে, আর হঠাৎ হঠাৎ খ্যাপামিটা বন্ধ করতে হবে, ঠিক আছে? এটাকে ওকে বুঝে চলতে বলবেন। বাদবাকি জন্মছকের প্রবণতা ভালো, কর্ম এবং রোজগার 200% আপনার মেয়ে সারা জীবন করবে, ওই নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই। খালি মনস্থির, শরীর স্থির, এটা কিন্তু রাখতে হবে। এটাকে বুঝে শুনে নিয়ে খালি চলতে বলবেন। বাদবাকি আলাপ আলোচনা 7th সেমিস্টার যখন শুরু হবে তার আগে আসবেন। যা যা আজকে বললাম এটাকে রেকর্ড করে রাখবেন, ইউটিউব থেকে ডাউনলোড করে রাখবেন, পরে অনুষ্ঠান শেষ হলে ওইটাকে এনে ফার্স্ট শোনাবেন, তারপরে আপনি আমি আপনার মেয়ে তিনজনে একসাথে বসে আলাপ আলোচনা করা যাবে, চিন্তিত হওয়ার কিছু নেই। খালি ভিজিটটা হয়তো আজকে 1500 টাকা নিই কলকাতার চেম্বারে, বাইরের চেম্বারে বেশি, তখন অবশ্যই 1500 বেশি হবে, কারণ 2 বছর বাদে আসবেন। এর বাইরে আর আপনার বিশাল ক্ষতি কিছু হবে না। পুরোটাই বলে দিয়েছেন, ডিটেলসই অলমোস্ট বলে দিয়েছেন কৌশিকদা। 15,000 টাকা নিয়ে সারা ভারতবর্ষের কোনো জ্যোতিষী ওনাকে অনলাইনও এটা বলবেন না, সবটাই বলেছেন উনি। তবে হ্যাঁ, একটা কথা অবশ্যই বলবো, যে যেটা দাদা বললেন যে আপনাকে বুঝতে হবে যে আপনি পরিবর্তন চাইলে অবশ্যই আপনি যোগাযোগ করতে পারেন। আজকের হাতে সময় নেই, অবশ্যই আগামীকাল কিন্তু শেরফুলি চেম্বার রয়েছে, দেখা হবে দাদার সঙ্গে। অনেক ধন্যবাদ দাদাকে, ধন্যবাদ আপনাদের জানাই, নমস্কার।